বাবার বাড়িতে যে মেয়েটা এক গ্লাস পানি ঢেলে খেত না, নিজের সংসারে এখন সে মেয়েটা সমস্ত কাজ করে। আমার আশেপাশে চেনা পরিচিত অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আসলে আমি সংসারে কোনো কাজ করি কিনা বা আদৌ আমার সংসারে কোনো কাজ আছে কিনা। মাঝে মাঝে তাদেরকে না আমার একটা উচিত জবাব দিতে ইচ্ছা করে, বাট ভদ্রতার খাতিরে আমি অনেক সময় অনেক কিছু বলি না। বাট যখন আসলে ধৈর্যের বাতটা না থাকে, তখন যখন উত্তর দিয়ে ফেলি তখন বলে যে হায় আল্লাহ, তুমি তো খুব বেয়াদব হয়ে গেছো, তুমি তো আগে এভাবে কথা বলতা না। তো তাদেরকে আমি আর কি বা বলবো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মিমস মিনি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন, গত 15 দিন 16 দিন বাসায় ছিলাম না, তার কারণে আমার ফার্নিচারগুলোর যে অবস্থা হয়েছে যা বলার মতো না। আসলে কি হয়, যখন থাকি একদিন 2 দিনও যদি দেখা যায় গ্যাপ পড়ে যায় ফার্নিচারগুলো মোছার, তাতে এই ফার্নিচার দিকে তাকানো যায় না। সেখানে তো একটানা 16 দিন এই ফার্নিচারগুলোর উপরে হাতও দেওয়া হয়নি। তো বুঝতেই পারছেন, আসলে জানি না ক্যামেরাতে কত ভালো বোঝা গেল, বাট পুরো একটা ধুলার আস্তরণ পড়েছিল আমার এই ফার্নিচারগুলোর উপরে। তো যাই হোক, প্রথমে আগে বেডশিটটা পাল্টে নিলাম। বেডশিটটা পাল্টে বেডের উপর দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। এখন বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। আসলে হয় কি, দেখা যায় যখন বাসায় থাকি তখন তো সেরকম কোনো কাজ থাকে না। এই মন চাইলো, দেখলাম যে ওখানে একটু ধুলা পড়ে আছে, এসে একটা কাপড় দিয়ে মুছে দিলাম, হয়ে গেল। বাট যখন না থাকি তখন তো ওই কাজটা করার জন্য তো কেউ থাকে না, তাই না? তো ফার্নিচারগুলো ওইভাবে অবহেলায় অযত্নে এক কোনায় ওইভাবেই দাঁড়িয়ে থাকে, কি আর করার, ওরা তো জড়বস্তু। যদি মানুষের মতো হতো, যদি কথা বলতে পারতো, তাহলে হয়তো চিৎকার করে বলতো যে আমাকে পরিষ্কার করে দাও, আমাকে পরিষ্কার করে দাও। বাট সেটা তো আসলে ওরা বলতে পারে না। তো কি আর করার, এজন্য নিজের শখের জিনিসগুলো, নিজের শখের সুন্দর সাজানো সংসারটাকে নিজেকেই এভাবে মেনটেন করে রাখতে হয়। তো আমি বগুড়াতে যখন ছিলাম তখন তো ওইভাবে কোনো কাজ করতে হতো না। বগুড়া থেকে যখন ঢাকাতে চলে আসলাম, এখন তো কাজ করতে হবে, কারণ সংসারটা আমার, এখানে আমার কাজ আমাকেই করতে হয়। তো হচ্ছে, আমি যখন ঢাকাতে ব্যাক করি, একটা দিন আমি কোনো কাজ করিনি, জাস্ট শুয়েছিলাম, বসেছিলাম, ঘুমিয়েছিলাম, এভাবে কাটিয়েছি। কারণ হঠাৎ করে এসে যদি আমি কাজ করতে যাই না, আমার কেন যেন মনে হয় যে না, কাজটা করে আসলে আমি স্বস্তি পাচ্ছি না, বা এই কাজটা আমার জন্য অনেক বার্ডেন হয়ে যাচ্ছে। এজন্য আমি আসার পরে দেখা যায় একটা দিন 2টা দিন আগে একটু রেস্ট নিই, ঘরের অবস্থা যেমনই থাকুক না কেন। বাট তারপরেও এখন যে আমার ঘরের যে চেহারা দেখা যাচ্ছে, এটাও দেখার যোগ্য, বাট এর চেয়েও বাজে অবস্থা ছিল আমার ঘরের। আমি যখন আসি তখন হচ্ছে আমার বাসায় যে কাজ করে আপা, মানে আমার কাজে সাহায্য করে, ওনাকে আমি ফোন দিই যে আপা আমি ঢাকা চলে আসছি, আপনি আসেন, এসে আমার একটা কাজ করে দিয়ে যান। তো আপা ওই দিনই এসে সাথে সাথে এসে আমার ঘরে কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেছে, আমার ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গেছে। না তো ঘরে থাকা একদম ইম্পসিবল হয়ে যাচ্ছিল। আর আমিও যে একদম এসেই সাথে সাথে ওই কাজগুলো করে ফেলবো, আসলে আমার ওইরকম ধৈর্য নাই, আর আমি করতে পারতামও না। তো যাই হোক, আপা থাকাতে আমার অনেক বেশি হেল্প হয়েছে। তো উনি আবার অনেক ভালো, দেখা যায় অনেকেই আছে না যে কাজে ফাঁকি দেয়। আসলে কাজে ফাঁকি কে না দেয়? আমরা শুধু যারা আমাদের বাসায় কাজ করে তাদের দোষ দেই, ব্যাপারটা কিন্তু এরকম না। যারা অফিসে কাজ করে তারাও কিন্তু আমরা কাজে ফাঁকি দেই, কিন্তু দোষ পড়ে শুধু হচ্ছে যারা বাসা বাড়িতে কাজ করে তাদের উপরে। বাট আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। আপনি যদি চোখে চোখে না রাখেন, দেখা যাবে যে আপনার যে কাজে হেল্প করছে সে আপনার কাজে ফাঁকি দিবেই, এটাই স্বাভাবিক। যেমন অফিসে যখন আপনি কাজ করেন, একটা ফাইলে কোথাও মিস্টেক করে রাখলেন, বা একটা ফাইল আজকেই জমা দিতে হতো, কিন্তু আপনার উপরে তো বস নাই, বস তো আজকে অফিসে আসে নাই। তো আপনি দেখা যায় কি ওই জিনিসটাকে পেন্ডিং করে রেখে দেন, যে যখন বস আসবে তখন করে দিব, আজকের মতো ফাঁকি দিয়ে নেই। আসলে ফাঁকি কে না দেয়? কম বেশি আমরা সবাই যখন কাজ করি কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করি, বাট ওনাদেরটা হয়তো আমাদের সবারই চোখে পড়ে। ব্যাপারটা আসলে এটা ঠিক না। তো আমার যে আপা, উনি বেশ ভালো, উনি কথাবার্তা কম বলে, আমিও কথাবার্তা কম বলি। তো দেখা যায় যে দুইজনের মধ্যে এই জন্য কাজটা বেশ সুন্দর, স্বাভাবিক। ঠিক আছে, আমি যদি বলি যে আমাকে আজকে এই কাজটা করে দিয়ে যান, উনি কোনো কথা নাই, ওই কাজটা আমাকে করে দিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়ে চলে যাবে। আর যারা, উনি শুধু আসে, এসে আমি বলি যে আপা এই কাজটা করেন, উনি কাজ করে যাওয়ার সময় শুধু বলে যে আপা দরজাটা আটকায় দেন, কাজ হয়ে গেছে। এই তো এইটুকুই হচ্ছে আমাদের দুইজনের মধ্যে কথা। এই আধা ঘন্টার মধ্যে না সে কোনো কথা বলে, না আমি কোনো কথা বলি, কাজ টাজ করে দিয়ে সে চলে যায়। তো আপা থাকাতে আমার বেশ সুবিধাই হয়েছে। তো দেখা যায় আমার অনেক কাজে হেল্প হয় আপা থাকার কারণে।
তো সারাদিনে টুকটাক অনেক বেশি কাজ করে ফেলেছি, কাজ টাজ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকালবেলা, বিকালের দিকে গাছে একটু পানি দিয়ে নিচ্ছি। আর আমার গাছের যে কি সর্বনাশ করেছে, আমার বাসায় একটা মাতব্বর আছে, সেই মাতব্বর আমি যখন বগুড়াতে যাই তার আগে আমি হচ্ছে গাছে মিলিবাগ আছে, তো মিলিবাগ যেন কমে যায় এজন্য একটা মেডিসিন স্প্রে করে দিয়ে তারপরে গিয়েছিলাম। তো স্প্রেটা বোতল ভর্তি ওখানেই ছিল, বারান্দাতেই ছিল। সেই মাতবর কি করছে, তাহলে একটা মেডিসিনের তো একটা স্মেল আছে তাই না, তো তুমি যখন সেটাকে যখন স্প্রে করো স্মেল তো বের হয়, তুমি তাহলে বুঝো না যে ওটা পানি না মেডিসিন। ও রোজ রোজ ওই মেডিসিন আমার গাছে স্প্রে করে করে আমার গাছগুলো একদম 14টা বাজিয়ে দিয়েছে। তো কি আর বলবো, ও আসলে ব্যাপারটা বুঝতে পারে নাই বা বুঝেও সেই জিনিসটা ইচ্ছে করে করেছে। আমি দেখেছি যখন বারান্দায় হচ্ছে বোতল ভর্তি থাকে ও মানে স্প্রে করতেই থাকে ননস্টপ, যতক্ষণ ও বারান্দায় বসে থাকে। গাছের পাতা পচে গেল মরে গেল ওর তাতে কিছু যায় আসে না। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সন্ধ্যাবেলা আমি রেডি টেডি হয়ে বাইরে বের হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি হলো আমার টিনো আর টিনির জন্য মাছ লাগতো, তো মাছ নিয়ে আসতে যাচ্ছিলাম। তারপর লিটার শেষ হয়ে গিয়েছিল, লিটার নিয়ে আসতে যাচ্ছিলাম। আর ওদের মাছ তো যখন আমি বগুড়াতে ছিলাম তখনই শেষ হয়ে গিয়েছিল, আসলে এই জন্যই আমি আরো তাড়াহুড়া করে চলে এসেছি। এখন হয়তো অনেকেই বলবে মাছ কি বগুড়াতে পাওয়া যায় না, এটা নেওয়ার জন্য আবার ঢাকাতে আসতে হয়। তো ওরা যে মাছগুলা খায় ওগুলো আসলে বগুড়াতে আমি যে জায়গাতে থাকি ওইখানে পাওয়া যায় না, তো যার কারণে হচ্ছে আমাকে তাড়াহুড়া করে ঢাকাতেই আসতে হয়। আমি যখন ঢাকা থেকে বগুড়াতে গিয়েছিলাম অলমোস্ট 10 কেজির মতো মাছ নিয়ে গিয়েছি। তারপরে হচ্ছে এই কয়েকদিন ওরা ওখানে ছিল। এখন আবার যখন মাছ শেষ হয়ে গিয়েছে না, আমি আসার আগে 2 দিন আগে ওদের মাছ শেষ হয়ে গিয়েছে, আমি ওদেরকে জাস্ট ক্যাট ফুডের উপরে রেখেছিলাম এই 2 দিন। বাট এত খারাপ লাগে, ওরা সবই খায়, ওরা চিকেন খায়, দেন হচ্ছে ফিশ খায়, ক্যাট ফুড খায়। বাট বাড়িতে গেলে ওরা শুধু ফিশ খায়। যদি আমি ওদের ফিশ দেই ফিশ খাবে, যদি ক্যাট ফুড দেই ক্যাট ফুড খাবে, বাট মিক্স করে যে খাওয়া জিনিসটা এটা ওরা খেতে চায় না একদমই। তো যাই হোক, বাজারে গিয়ে বাজার টাজার করে নিয়ে চলে এসেছি মাছ টাছ নিয়ে। তো মাছ নিয়ে চলে এসে এখন মাছ কাটাকাটিও শুরু করে দিয়েছি। এখন আমাকে অনেকেই বলে যে হচ্ছে তুমি কি আদৌ কোনো কাজ করো বা করতে পারো নাকি, হচ্ছে যারা ভিডিও দেখে তো বলে যে নাকি শুধু ভিডিও করার জন্য আসলে এই কাজগুলো করো। তো তাদেরকে আমি বলবো যে আমার ভিডিও করে আপনাদেরকে দেখায় কি লাভ, যে আমি কাজ করতে পারি কি পারি না। আমি যদি একবেলা না খেয়ে থাকি তাহলে কি আপনারা এসে আমাকে ভাত খাইয়ে দিয়ে যাবেন? আমার বাসায় তো কি বলবো, কুকুরের ধন নাই, বা আমার বাসায় 101টা চাকর নাই যে তারা আমার কাজগুলো করে দিবে, আমি জাস্ট পায়ের উপর পা তুলে বসে থেকে খাইতেই থাকবো। এরকমটা তো আসলে হয় না আর সম্ভবও না। যার নিজের সংসার আছে, সংসারের প্রতি মায়া আছে, সে নিজের সংসারের জন্য কাজ নিজেই করে। আর কাজ তো কম বেশি সবাই করে। হ্যাঁ, এটা ঠিক, যারা এই ধরনের কথাগুলো বলে আমি তাদেরকে দোষও দিই না মাঝে মাঝে। কারণ বিয়ের আগে একটা পরিবেশ থাকে একটা মেয়ের, বিয়ের পরে এসে একটা পরিবেশ তৈরি হয়। তো বিয়ের আগে এমন একটা সিচুয়েশন ছিল আমার, আমি ঘুম থেকে উঠলে আমার পায়ের নিচে জুতা দেওয়া থেকে শুরু করে আমি যে ঘুমাইতে যাওয়ার সময় যে মাথার নিচে বালিশটা দিতে হয়, সেই বালিশটা দেওয়ার পর্যন্ত লোক আমার পিছে পিছে ঘুরঘুর করতো। বাট এখন সেটা নাই। তো আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম বা বিয়ের আগে যে আমার যে অবস্থা ছিল, দেখা যেত কি আমার কোনো কাজ করতে হতো না। আমার কোনো কিছু প্রয়োজন আমি সেটা মুখ দিয়ে বলার আগে সেই প্রয়োজনটা ফুলফিল হয়ে যেত। তো এখন আসলে সিচুয়েশনটা একদম অন্যরকম, একদম ডিফারেন্ট সবকিছুই। হ্যাঁ, এটা আমার নিজের সংসার। আগে আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমার জন্য সবকিছু আনলিমিটেড ছিল। এখানে যখন আমি সংসার করি আমার স্বামীর কাছে, এখানে আমার সবকিছু লিমিটেড। আগে আমি হাত খুলে খরচ করতে পারতাম, এখন আমাকে হাত বন্ধ করে খরচ করতে হয়। আগে একদিনে 10টা জামা নিতে আমার কোনো প্রবলেম ছিল না, বাট এখন বছরে একটা জামা নিতে গেলেও আমাকে চিন্তা করতে হয় যে এই জামাটা যদি আমি নেই আগামী 3 থেকে 4 মাস আমাকে এটার ভোগান্তি ভুগতে হবে। তো এরকম আসলে অনেক কিছুই আছে। আমি যখন বাবার বাড়িতে ছিলাম কখনো কোনো কাজ করি নাই, ইভেন 1 গ্লাস পানিও ঢেলে পর্যন্ত কখনো খাই নাই। এই যে দেখতে পারলেন যে আমি হচ্ছে কাঁচা মাছ কাটছি, কাঁচা মাছ তো দূরে থাক, আমাকে যে মানে কাঁচা মাছ মাংস কেউ ধরতে বলবে সেটাও আমি কখনো ধরি নাই। বাট এখন এসে আমাকে কিন্তু সবকিছু করতে হয়। বিয়ের পরেও যে আমি আসলে এই জিনিসগুলো খুব করেছি ব্যাপারটা কিন্তু সেরকম না। দেখা যায় যে যখন আমার বিড়াল আসলো তখনই আসলে এই মাছ মাংস কাটা ব্যাপারটা আমি আসলে শুরু করি। প্রত্যেকটা জিনিসের প্রতি মায়া থাকলে না আপনার ওই জিনিসটার প্রতি কাজ করতে হবে, এটা এটা আপনার মেন্টালি দেখবেন যে সেট আপ হয়ে যাবে, ঠিক আছে? যদি আপনার সেই জিনিসটার প্রতি আসলেই একটা মায়া কাজ করে থাকে। তো দেখা যেত কি ওদের জন্য যেহেতু মাছ লাগে, তো এক 1 কেজি মাছ 180 টাকা 220 টাকা পর্যন্ত কেজি। তো সেই মাছটা যখন আমি কিনে লোক দিয়ে যখন কাটাই, সেই লোকেরা প্রতি কেজি মাছে আমাকে 35 থেকে 40 টাকা চার্জ করে মাছটা কাটার জন্য।
তো আমি একসাথে যদি 10 কেজি মাছ কাটি তাহলে বুঝতেই পারছেন 400 টাকা আমাকে জাস্ট শুধু মাছটাকে কাটার পারপাসে দিতে হয়। বাট ওই 400 টাকা যদি আমি খরচ না করে নিজের কাছে রাখি বা নিজে যদি মাছটা কাটি, সেক্ষেত্রে দেখা যায় আমি আরও 2 থেকে 3 কেজি মাছ এক্সট্রা নিতে পারি। তো অনেক কিছু চিন্তা করে না আসলে মানুষ পরিবেশের সাথে মিশে যায় বা খাপ খাইয়ে নেয়। এই জিনিসগুলো না আসলে আমার বাবা-মা আমাকে শিক্ষা দিয়েছে। এটা ঠিক যে আমি বিয়ের আগে কখনো কোনো কাজ-বাজ কিছু করি নাই। বাট আমাকে কেউ কখনো কাজ করতে বলেও নাই। এখন যে আমি এই পরিবেশে এসে কাজ করি, এই শিক্ষাটাও কিন্তু আমার মা-বাবার কাছ থেকেই পাওয়া। তারা আমাকে কাজ করতে দেয় নাই ঠিক আছে, কাজ শিখায় নাই সেটাও ঠিক আছে। বাট তারা আমাকে এইভাবে মেন্টালি প্রিপেয়ার করছে যে যদি কখনো তোমার কাজ করতে হয়, ওই কাজটা তোমাকে করেই খেতে হবে। অ্যান্ড সেইভাবে তুমি প্রিপারেশন নাও বা সেভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত। তো সেদিক থেকে আমি বলব যে আমার বাবা-মা আমাকে অনেক বেশ ভালো শিক্ষা দিয়েছে অ্যান্ড তারা আমাকে অনেক যত্নে রেখেছে। ইভেন এখনো রাখে। আ আমি দেখেছি যে বিয়ের পরে অনেক মা-বাবাই মেয়েকে মানে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে পারলেই বেঁচে যায়। বাট আমি দেখেছি আমার বাবা-মা আমাকে অনেক ভালোবাসে। ইভেন আমার চেয়ে বেশি আমার হাসব্যান্ডকে অনেক বেশি ভালোবাসে। তো এই জিনিসগুলো না আসলে ম্যাটার করে। কে কি বলল, কে কি না বলল তাতে কিছুই আসে যায় না। আর এগুলো সবসময় আমি এরকম গায়ে মাখিও না। জাস্ট কয়েকটা কথা মানে হঠাৎ করে না মনে চলে আসে যে এই কথাগুলোর উত্তর দেওয়া খুবই জরুরি। নাইলে দেখা যায় যে মানুষের যা মনে চায় তাই ভাবে। তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।